অনেকেই বলেন হাসিনা গেলে যে আসবে সেও একই কাজ করবে, হয়তো আরো বেশি করবে। এই আশঙ্কাটা অমূলক নয়, ইনফ্যাক্ট কথাটা 100% সত্যি। কারণ সাধারণ মানুষ সত্যগুলো সহজেই নিজেদের কমন সেন্স দিয়ে বুঝে যায়। বাংলায় একটা প্রবাদ তো আছেই, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই একই ঘটনা ঘটেছিল প্রথম শেখ মুজিবের শাসনে। এই ভূখণ্ডের মানুষ যাকে সর্বস্ব দিয়ে বিশ্বাস করেছিল, সেই উপহার দিয়েছিল নিকৃষ্ট এক স্বৈর শাসন। তাহলে কিভাবে এই সমস্যার সমাধান হবে? যে যায় লঙ্কায় সেই যে রাবণ হয়ে যায়? এই প্রশ্নের উত্তর না পেলে গণমানুষ কোনো পরিবর্তনের জন্য রাস্তায় নামবে না। এই সমস্যার সমাধানে অন্য দেশগুলো কি কাজ করেছে সেটার খোঁজ নিলে আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারব। বাংলাদেশের মতো এমন রাজনৈতিক অবস্থা, এরকম রাজনৈতিক বিভাজন, এরকম নিপীড়নের ইতিহাস পৃথিবীর অনেক দেশেই ছিল। অনেক দেশেই এমন সংঘাতময় অবস্থা ছিল। তারা কিভাবে এই সময়টার উত্তরণ ঘটিয়েছে? তাদের অভিজ্ঞতাকে পর্যালোচনা করলে আমরা 3টা সাধারণ বিষয় দেখতে পাব। 1, সত্য খুঁজে নেওয়া। 2, ন্যায় বিচার নিশ্চিত করা। আর 3, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া। আপনি খেয়াল করলে দেখবেন এই কাজগুলো কখনোই বাংলাদেশে করা হয়নি। এই জন্যই যারা নিপীড়ক তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে সবসময়। ধরেন মুক্তিযুদ্ধে কতজন নারী ধর্ষিতা হয়েছিলেন, এই সংখ্যা আমরা জানি না। একটা গায়েবী সংখ্যা দিয়ে বলি 2 লাখ, কিন্তু তাদের নাম আমরা জানি না। তাদের যথাযথ ক্ষতিপূরণ তো দূরের কথা। শেখ মুজিবের আমলে রক্ষী বাহিনীর অত্যাচারের কথা জানি, কিন্তু রক্ষী বাহিনী কতজনকে হত্যা করেছিল সে তথ্য আমাদের কাছে নেই। কারা ছিল সেই রক্ষী বাহিনীর কমান্ডার? দেখেন, এমন একটা খুনে বাহিনী যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সুনির্দিষ্ট বিশ্বাসযোগ্য অভিযোগ ছিল, তারা সবাই সমাজে মিশে গেল। কোনো শাস্তি হলো না কারো, ক্ষতিগ্রস্তরা কোনো ক্ষতিপূরণই পেল না, কোনো সান্ত্বনাও পেল না। তারা দেখেছে এই লোকটা যারা নিপীড়কের ভূমিকায় ছিল তারা নির্বিবাদে সমাজে আয়েসে ঘুরে বেড়াচ্ছে, চাকরি বাকরি করছে। এরা আয়েসে চাকরি জীবন শেষ করলো, তারপর রিটায়ারমেন্টে গেল, তারপর ওর সাথে সেলফি তুলে দিতে থাকলো। আমাদের বিশিষ্ট ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ আছে না, তার ফেসবুক প্রোফাইলে গর্বের সাথে রক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডারের সাথে তোলা ছবি গদগদ হয়ে শেয়ার দিল। প্রথম আলো দায়িত্ব নিল রক্ষী বাহিনীকে ধুয়ে মুছে সাফা করে আবার দেশের সামনে উপস্থাপন করার। তারা রক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডারের বই ছাপলো, রক্ষী বাহিনীর সত্য মিথ্যা। এই রক্ষী বাহিনীর কমান্ডারের বই লেখা তো দূর কি বাদ, একে তো জেলে রেখে স্বীকারোক্তির শ্বেতপত্র ছাপানো উচিত ছিল। এটা করলে আজকের বেঞ্জির সৃষ্টি হতো না। সিরাজ শিকদারকে যে ক্রসফায়ারে মারা হলো, কেন পরের সরকার সে হত্যার তদন্ত করলো না? সে হত্যার তদন্ত করে ক্রসফায়ার করে যারা মেরেছিল সিরাজ শিকদারকে, তাদের শাস্তি হলে আজকে কি ক্রসফায়ার হতো? হায়দার আকবর খান রণর বই পড়ে দেখবেন, সেখানে তিনি বলেছেন শেখ মুজিবের আমলে সাদা টয়োটায় ঘুরে বেড়াতো এক বিশেষ বাহিনী। এদের কাজই ছিল গুম করা। কারা ছিল সেই গুম বাহিনী? কোনো তদন্ত হয়নি কখনো। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী বিরোধী অনেক শক্তিই থেকেছে, কিন্তু কখনোই তারাই তদন্ত করেনি। কেন করেনি তারাই বলতে পারবে। মুজিবের একটা বাহিনী ছিল শ্রমিক অঞ্চলে। তিনি এই বাহিনীর নাম করেই প্রতিপক্ষকে ভয় দেখাতেন, বলতেন লাল ঘোড়া দাবড়ে দেব। সেই লাল বাহিনী কতজনকে খুন করেছে শ্রমিক অঞ্চলে তার কোনো হিসাব নেই। এই লাল বাহিনী, আমি একটা এক্সাম্পল দিই। 1973 সালের 5ই ফেব্রুয়ারি রাতের আধারে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারুককুণ্ড ইউনিয়নের আর টেক্সটাইল মিলসের শ্রমিকদের বস্তির দোকানপাট, বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। তখন প্রাণ ভয়ে শ্রমিকেরা যখন পালাতে চেষ্টা করছিল, তখন এসএমজি আর এলএমজি থেকে গুলিবর্ষণ করে এই লাল বাহিনী এবং পাখির মতো শ্রমিকদের হত্যা করে। গণকণ্ঠের খবর অনুযায়ী সেদিন অন্তত 50 জন শ্রমিককে হত্যা করা হয় এবং প্রায় 150 জন শ্রমিক আহত হয়। শুধু তাই না, 3 শতাধিক শ্রমিক নিখোঁজ হয়। তাদেরকে অনেককেই তুলে নিয়ে যায় তারা। পরবর্তীতে নিখোঁজ শ্রমিকদের অনেকের লাশ সাগরে ভেসে ওঠে। কোনোদিন কেউ জানেনি কতজন বারুককুণ্ডের হত্যাকাণ্ডে নিহত এবং নিখোঁজ হয়েছিল। এটা তো একটা ঘটনা। তাই এই চলমান ফ্যাসিস্ট শাসনের পরে আমাদের 3টা জিনিস করতেই হবে। 1,
কি ঘটেছিল তা আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে কতজনকে গুম আর ক্রসফায়ার করা হয়েছিল, কারা কারা গুমের সাথে যুক্ত ছিল, কারা কারা ক্রসফায়ারটা করেছিল, কার কমান্ডে গুমটা হয়েছে, ক্রসফায়ারটা হয়েছে। সারা দেশের নানা জায়গায় গুলি চালিয়ে এবং 5ই মেতে শাপলা চত্বরে কতজনকে হত্যা করা হয়েছিল, মোদী বিরোধী লড়াইয়ে কতজনকে হত্যা করা হয়েছিল, কার কমান্ডে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, কারা গুমের সাথে যুক্ত ছিল, কোথায় কোথায় সিক্রেট ডিটেনশন সেন্টার করা হয়েছে, কারা এগুলো কমান্ড করতো, কারা এগুলো চালাতো, কাদেরকে কাদেরকে ওখানে রাখা হতো, কারা বন্দীদের রিমান্ডে নির্যাতন করত, কারা কারা এই ফ্যাসিস্ট শাসককে টিকে থাকতে সাহায্য করেছে, কারা কবে কিভাবে হাসিনাকে তেল মেরেছে, কোন ব্যাংক থেকে কত টাকা লুট হয়েছে, কে করেছে হাজার হাজার কোটি টাকা পাচার, কোথায় পাচার করা হয়েছে সেই টাকা, হাসিনার সাথে কি কি চুক্তি হয়েছে ইন্ডিয়ার, সবকিছু প্রকাশ করতে হবে, সবকিছু জানতে হবে এবং সবকিছু জানাতে হবে বাংলাদেশের নাগরিকদের। সকল ফ্যাসিস্ট এনাবলার, হাসিনার সকল নাটবল্টু সহ সকল অপরাধীর ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সেই আদালতে ওই যে হাসিনার খাড়ায় যাওয়ার বসায় দেওয়া আদালত না, আন্তর্জাতিক মানের আদালতে স্বচ্ছ ন্যায় বিচার করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পর্যবেক্ষক রেখে এই আদালতগুলো পরিচালনা করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। যারা হাসিনার পুলিশের গুলিতে মারা গেছেন, আহত হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কোথায় থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে? সেই সমস্ত ফ্যাসিস্ট এনাবলারদের, সেই সমস্ত অপরাধীদের যারা হাসিনার ফ্যাসিস্ট শাসনের নাটবল্টু ছিল, সেই সমস্ত অপরাধীদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে। হাসিনার চামচারা যারা টাকা কামাচ্ছেন, কামাতে থাকুন, ওই টাকা আমাদের দরকার হবে একদিন। তোমাদের নিঃস্ব করে ওই লুটে নেওয়া সম্পদ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। আর আজকে যারা ফ্যাসি বিরোধী লড়াই করছে বা লড়াই করছে বলে দাবি করছে, তাদের প্রত্যেককে, প্রত্যেক রাজনৈতিক দলকে অঙ্গীকার করতে হবে তারা এই 3টা কাজ করবে। 17 বছরের সাম্রাজ্য এক নিমিষেই শেষ ফ্যাসিস্ট হাসিনার। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা। কি করলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের মতো অবস্থা আর ফিরে আসবে না? প্রিয় ভিউয়ার্স, এই বিষয় নিয়ে পিনাকি দাদার মুখ থেকেও আপনারা বিস্তারিত শুনতে পারলেন। তাই প্রিয় ভিউয়ার্স, পিনাকি দাদার কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।